বাহ! আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে আপা। ভারী মিষ্টি মেয়ে। যেমন শিক্ষিত, তেমন তার রূপ। আমাদের বাড়িতে গেলে আমার বৌমা নয়, আমার নিজের মেয়ের মতো থাকবে। আমার মেয়েকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। আসলে আমরা একটা ভালো ছেলের অপেক্ষায় ছিলাম। বুঝতেই তো পারছেন, একমাত্র মেয়ে আমার। যেমন তেমন ছেলের সাথে তো আর বিয়ে দিতে পারি না। আর ওর বাবা তো নীলাকে বিয়ে দিতেই চায় না। বলে মেয়েকে সারা জীবন তার কাছেই রেখে দেবে। কিন্তু এটা কি হয় বলেন? সে মেয়েকে খুব ভালোবাসে বলে এমনটা বলেছে। কিন্তু মেয়েদের তো শ্বশুরবাড়িতে যেতেই হবে, এটাই তো নিয়ম। আর আমাদের বাড়িতে গেলে আপনার মেয়ে খুব সুখে থাকবে, ওর কোনো কিছুর কমতি হবে না। ঠিক আছে আপা, বুঝতে পেরেছি। আমারও আপনার ছেলেকে বেশ পছন্দ হয়েছে। তাই বেশি দিন আর দেরি না করে ওদের দুজনের বিয়ে দিতে চাই। আপনারা এখন বাড়িতে চলে যান। আমি নীলার বাবার সাথে সব বিষয়ে কথা বলে তারপর তারিখটা আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে আপা, আপনারা যেমন বুঝবেন করবেন। আমরা তাহলে এবার আসি। নীলামা, তুমি সাবধানে থেকো কেমন? খুব তাড়াতাড়ি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এই বলে তারা তাদের বাড়িতে চলে যায়। শোনো না নীলার বাবা, ওদের আমার সব কিছুই পছন্দ হয়েছে, কিন্তু নীলার বিয়ে হলে ওর ননদ থাকবে, আর ননদ তো ভালো হয় না। আমার মেয়েটার নানা রকম সমস্যা হবে তখন। আরে, এখন এসব হয় নাকি? সেই আগের যুগের ননদরা হয়তো ভাবিদের অত্যাচার করত। তারা কুচুতে ছিল, কিন্তু এখন আর এমন হতে দেখা যায় না। আর আমাদের নীলা তো প্রতিবাদী মেয়ে, ওর সাথে কেউ খারাপ কিছু করতে পারবে না। আসলে তুমি ছেলে মানুষ তো, তাই বুঝতে পারছো না। ননদরা যে কেমন হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আর মেয়েরা যতই প্রতিবাদী হোক, সহজে কিছু করা যায় না। আর যদি করতেও পারে, মান সম্মান কি থাকে বলো? তাই যা করতে হবে ভেবেই করব। কিন্তু এখন কি তুমি না করে দেবে নাকি? ছেলেটা কত ভালো, তার পরিবারও ভালো। এমন ছেলে কি সবসময় পাওয়া যায় নাকি? আর অনেক কষ্টে নীলাকে রাজি করিয়েছি, তাই এগুলো না বলাই ভালো। এমন সময় নীলা তার মা বাবার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তাদের এসব কথা শুনে সে ঘরের ভেতরে আসে। মা, বাবা, তোমরা আবার এইসব কথা বলছো? মা আমাকে আগে এইসব কথা বলে এসেছে যে ননদরা খারাপ হয়, তাই মা চিন্তা করছে। কিন্তু মা, আমি কিন্তু বিয়ে করার জন্য প্রস্তুত নই। তোমরা বলেছো বলে করতে চাইছি। আর এসব ননদ নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার সাথে কখনো কেউ খারাপ কিছু করতে পারবে না, আর আমি এসব বিশ্বাসও করি না। তাই অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করো মা। তুই ঠিক বলেছিস। আমিও তোর মাকে এটাই বোঝাচ্ছিলাম। আসলে তোর মায়ের দোষ নেই, তুই খুব আদরের মেয়ে আমাদের, তাই এত ভাবছি। কিন্তু এই বিয়েটা হবে, তুই এসব নিয়ে ভাবিস না মা। যা, ঘরে যা। না বাবা, আমি এখন ঘরে যাব না। তানিয়া আমাকে ডেকেছে, তাই ওর সাথে দেখা করতে হবে। ঠিক আছে নীলা, তুই যা, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। এরপর নীলা তার বান্ধবী তানিয়ার সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ পর রাহুলের মা নীলার বাবার কাছে ফোন করে, আর তখন তারা বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলে। অন্যদিকে তাহলে তো ভালোই, তোর বিয়েতে অনেক মজা হবে। কিন্তু কি যেন বলছিলি, তোর একটা ননদ আছে? হ্যাঁ, তো কি হয়েছে? তুই এমন অবাক হচ্ছিস কেন? তুইও কি মায়ের মতো জ্ঞান দিবি এখন? আমি তোকে কোনো জ্ঞান দেব না রে, কিন্তু একটা সত্যি কথা বলবো। তোর কি রিয়ার কথা মনে আছে? ও তো আমাদের স্কুলের বান্ধবী ছিল। ওই সময়ই রিয়ার বিয়ে হয়ে যায়। ওর স্বামীর একমাত্র বোন ছিল, যে কিনা রিয়াকে খুব অত্যাচার করেছে। ওর শাশুড়িও খারাপ ছিল, অনেক চেষ্টা করেও সংসার করতে পারেনি। পরে ওদের ডিভোর্স হয়েছে। তাহলে এবার বোঝ ননদরা কেমন হতে পারে। কি বলছিস কি? এখনো এই ধরনের মানুষ আছে? আমি তো মায়ের কথা বিশ্বাসই করছিলাম না, যে হয়তো অনেক আগে এমন ছিল, এখন হয়তো এমন নেই। কিন্তু তুই যা বলছিস তা শুনে তো মনে হচ্ছে ননদ থাকলে বিয়েটা না করাই ভালো। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। আমি তো কখনো বিয়ে করলে একমাত্র ছেলেকে বিয়ে করব, যেন কোনো প্রবলেম না থাকে। মাও এইসব নিয়ে অনেক টেনশন করছে। আমি তাহলে আজকে বাড়িতে গিয়ে মাকে বিয়েতে না করে দেব। ওই রকম পরিবারে আমার বিয়ে করার কোনো দরকার নেই। এমনভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর নীলা বাড়িতে গিয়ে তার মাকে বলে সে বিয়েটা করতে চায় না।
তাই ছেলের বাড়ির লোকেদের না করে দিতে। কিন্তু নীলামা, এখন তো কোনোভাবেই না করা সম্ভব না। তোর বাবা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। খুব তাড়াতাড়ি তোদের বিয়ে, সবাইকে জানানোও হয়ে গেছে। এখন এই মুহূর্তে কিছুই করা সম্ভব না। বাবা এত তাড়াতাড়ি সবকিছু ঠিক করে ফেললো? আমি তো ভাবলাম তোমরা সবে কথা বলছো, তাই হয়তো বিয়েটা ঠিক করতে সময় লাগবে। তোর বাবা তো তাদের ফোন করেনি, রাহুলের মা ফোন করেছিল। তাই তোর বাবা তাদের সাথে কথা বলে সব ঠিক করে নিয়েছে। তুই আর না করিস না, তোর ভাগ্যে যা আছে তাই হবে। তুই শিক্ষিত মেয়ে, ঠিক সবটা সামলে নিতে পারবি। তোর ওপর আমার ভরসা আছে। এভাবে নীলার মা তাকে বোঝাতে থাকে। এরপর কিছুদিনের মধ্যেই নীলার বিয়ে হয়ে সে শ্বশুরবাড়িতে যায় আর বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে। বাহ ভাবি, এই শাড়িগুলো তো খুব সুন্দর। আমাকে একটা শাড়ি দেবে? আমার একটা বান্ধবীর জন্মদিন, তাই ভাবছি শাড়ি পরে যাব। কিন্তু আমার তো ভালো কোনো শাড়ি নেই, তোমার একটা শাড়ি দাও না ভাবি। এই তো শুরু হয়ে গেছে আমার জিনিস নেওয়ার। ননদেরা আসলেই অনেক লোভী হয়, শুধু ভাইয়ের বউয়ের জিনিসের উপর লোভ। কি হলো ভাবি, কিছু বলছো না কেন? আমাকে দেবে তো একটা শাড়ি? আমার পরা হয়ে গেলে আমি আবার তোমাকে দিয়ে দেব। হ্যাঁ, ফিরিয়ে তো দিতেই হবে। সবগুলো শাড়ি আমার মা বাবা দিয়েছে, তাই আমার কাছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তুমি চাইছো বলে দিচ্ছি, না হলে কাউকেই দিতাম না। ও, বুঝতে পেরেছি ভাবি। আসলে ভালো লাগলো দেখে বলে ফেলেছি। যদি তোমার প্রবলেম হয় তাহলে থাক, আমি আমার একটা ড্রেস পরে যাব। কোনো ব্যাপার না। না না, আমার শাড়ি পরো। আমার কাছে কেউ কিছু চাইলে আমি তাকে সেটা দেই। এত ছোট মন আমার নয়। আমি ওভাবে বলতে চাইনি ভাবি, আমি তোমার শাড়িটাই পরবো। এবার আমি ঘরে যাই, তুমি কাজ করো কেমন? এই মেয়েটা খুব ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আমি এত বোকা নই যে ওর চালাকি বুঝবো না। আমার কোনো জিনিসে অধিকার ফলাতে আসলে তার ফল একদম ভালো হবে না। বৌমা, তুমি আজকে ঘরগুলো পরিষ্কার করে ফেলো। আমি গিয়ে রান্নাটা করে নিচ্ছি। তুমি আজ এত কাজ করতে পারবে না। না না মা, আমি সবকিছু করতে পারবো। আপনি বিশ্রাম নিতে পারেন, আপনার বয়স হয়েছে। এখন এত কাজ না করাই আপনার জন্য ভালো। তুমি আমাকে নিয়ে ভেবেছ, এটাই অনেক মা। চিন্তা করো না, আমি কাজগুলো বেশ মন দিয়েই করি। আর কিছুদিন যাক, তারপর না হয় তুমিই সব করো। যতদিন শরীরটা ভালো আছে ততদিন তোমাকে কাজে সাহায্য করব। ঠিক আছে মা, আপনি তাহলে রান্না করে নিন, আমি ঘরগুলো পরিষ্কার করে নেই। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলা বাড়ির সমস্ত ঘর পরিষ্কার করে, কিন্তু তার ননদ তিশার ঘর পরিষ্কার করে না। তিশা এটা দেখে খুবই অবাক হয়, কিন্তু সে আর কিছু না বলে নিজের ঘর নিজেই পরিষ্কার করে। এমনভাবেই নীলা তিশাকে দূরে সরিয়ে রাখত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন, বৌমা, তিশার আজ পরীক্ষা আছে। ও সকাল সকাল বেরিয়ে যাবে। ওর খাবারটা তুমি আগেই বানিয়ে দাও। বাড়ির রান্নাটা পরেই করো। মা, আমি তো রোবট না, আমারও তো খিদে পাই। সবার জন্য রান্না করলে আমিও খেতে পারবো। এখন যদি তিশার জন্য আগে খাবার বানাতে যাই, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া তিশা তো বড় হয়েছে, সে কি নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারে না? সবকিছুর জন্য আমাকেই কেন হুকুম করা হয়? বৌমা, তুমি তিশার সম্পর্কে এভাবে কেন বলছো? ও তো তোমার একমাত্র ননদ। ওর খেয়াল তো তোমাকেই রাখতে হবে। কিছুদিন পর ও বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। তখন তো নিজেরটা নিজেই করবে। এখন তো ওর আরাম করার সময়। না মা, সব সময় সবকিছু করা সম্ভব না। আর তাছাড়া সবাই এসব সহ্য করলেও আমি করব না। তিশাকে নিজেরটা নিজেকেই করতে হবে। আমি ওর কোনো কাজ করে দিতে পারবো না। বৌমা, আমি তো তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম। তুমি এমন আচরণ করছো। তোমাকে তো আমি চিনতেই পারছি না। নিজের ননদের সাথে কেউ এমন শত্রুর মতো ব্যবহার করে? এমন সময় সেখানে তিশা আসে। থাক মা, ভাবিকে কিছু বলো না। ভাবি তো ঠিকই বলেছে, আমার তো নিজেরটা নিজেকেই করে নেওয়া উচিত। আমি বিস্কুট খেয়ে চলে যাচ্ছি, তুমি এসব নিয়ে আর কথা বাড়িও না। ভাবি সকাল থেকে অনেক কাজ করছে তো, তাই হয়তো মেজাজটা একটু খারাপ আছে। তুমি তোমার কাজে যাও ভাবি।
এই কথা শুনে নীলা কিছু না বলে রেগে সেখান থেকে চলে যায়। না না, বৌমার এমন আচরণ আমার ভালো লাগলো না। তোকে পরিবার থেকে এমন করে আলাদা করে দিচ্ছে। ছি ছি, আমি ভাবতেই পারছি না। এসব কথা রাহুলকে বলতে হবে, ওকে জানানো খুব দরকার। কখনোই না মা, তুমি ভাইয়াকে এসব কথা বলবে না। তুমি এসব ভাইয়াকে বললে ভাবিকে ভুল বুঝবে, ওদের মধ্যে প্রবলেম হবে। আর আমি বা তুমি দুজনের একজনও তো এটা চাই না। আর আমার সাথে ভাবি তো কোনো খারাপ কিছু করেনি, একদিন হয়তো ভাবি আরো ভালো হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না তিশা, এটা ভালো লক্ষণ না। আমি তো খুব শখ করে নীলাকে ছেলের বউ করে আনলাম, তার প্রতিদান সে এইভাবে দিচ্ছে। আমি এটা মানতে পারছি না রে। মা, যাই হয়ে যাক, তুমি এসব কোনো কথাই ভাইয়াকে বলো না। আমি চাই না অন্যদের মতো আমাদেরও মানুষ খারাপ ননদ আর খারাপ শাশুড়ি বলুক। এমনভাবেই তারা দুজনে কথা বলতে থাকে। নীলা প্রায় সবসময় তিশার সাথে খারাপ আচরণ করত, কিন্তু তিশা কখনোই প্রতিবাদ করত না। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন তিশার অনেক জ্বর হয়, সে বিছানা থেকে উঠতেই পারে না। বৌমা, দেখছই তো তিশার কত শরীরটা খারাপ, কিছুই খেতে পারছে না। না খেলে ওষুধই বা কি করে খাবে বলো? এখন তো আমিও যেতে পারছি না। তুমি গিয়ে ওর জন্য একটু স্যুপ রান্না করে নিয়ে এসো, ওকে খাওয়াতে হবে। আমি জানতাম এখানে আসলে আপনি আমাকে তিশার জন্য কিছু করতে বলবেন, এই কারণে আসতে চাইনি। কিন্তু কেন যেন চলে আসলাম। তবে মা, আমি এখন তিশার জন্য কিছুই করতে পারবো না। আমার অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। হায় রে মানুষ, আমার মেয়েটার কতটা শরীর খারাপ, এর মধ্যেও এই রকম আচরণ। যাই হোক, আমার মেয়ের কথা তো আমাকেই ভাবতে হবে। তিশা মা, তুই একটু শুয়ে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। এই বলে রহিমা বেগম নিজেই রান্নাঘরে যায় আর তিশার জন্য স্যুপ বানায়। বেশ কিছুদিনের মধ্যেই তিশা সুস্থ হয়ে যায়। নীলার এমন আচরণের কথা রাহুল কিছুই জানতো না। সে ভাবতো হয়তো সব ঠিকই আছে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। একদিন রাহুল ও রহিমা বেগম তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে কিছুদিনের জন্য অন্য শহরে যায়। আর বাড়িতে নীলা আর তিশা একাই থাকে। নীলা এখনও শুধু নিজের জন্য রান্না করত, আর তিশাকে সে কোনো খাবার দিত না। তাই তিশাকে কষ্ট হলেও নিজের রান্না নিজেকেই করতে হয়। এই কি, ভাবি কোথায়? প্রতিদিন কলেজ থেকে বাড়িতে আসলে তো ভাবিকে দেখি কোনো না কোনো কাজ করছে। আজ কোথায় গেল? ভাবি আবার তার মায়ের বাড়িতে যায়নি তো? না না, আমাকে একা রেখে যাবে না। নিশ্চয়ই ঘরে আছে, গিয়ে দেখি তো। ভাবি, তুমি রাগ করো না। আসলে তোমাকে দেখতে না পেয়ে এখানে আসলাম। তুমি এই অসময়ে শুয়ে আছো কেন? কিছু কি হয়েছে? কি আর হবে, তুমি তো এখানে মজা দেখতে এসেছো। বাথরুমে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেছে, উঠতেই পারছি না। পাশের বাড়ির ভাবি এসেছিল বলে এবারের মতো বেঁচে গেলাম, না হলে ওখানেই পড়ে থাকতে হতো। মাও বাড়িতে নেই, এই সংসারের কাজগুলো যে কি করে করব। কি বলছো ভাবি? তুমি তো আমাকে একটা কল করতে পারতে। কতই না কষ্ট হয়েছে তোমার। তুমি শুয়ে আরাম করো, কোনো কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি সব করে দেব। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি তোমার। এই বলে তিশা তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর তার ভাবির জন্য রান্না করে। কিছুক্ষণ পর সে বাড়ির সমস্ত কাজ করে। এরপর রাতের বেলা তিশা নীলার পায়ে তেল গরম করে মালিশ করে দেয়। 2 দিনের মধ্যেই সময় মতো ওষুধ আর তিশার যত্নে নীলা সুস্থ হয়ে যায়। আমি এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তাকে চাকরানি ভেবেছি, অপমান করেছি, তার বিপদে পাশে থাকি নাই। আর আজ যখন আমার শরীর খারাপ হলো, তখন এই মেয়েটাই নিজের জীবন দিয়ে আমার সেবা করছে। আমি ভুল ভেবেছি। সব ননদ একরকম হয় না, কিছু কিছু ননদ বোনের মতোও হয়। এভাবেই নীলা নানা রকম কথা ভাবতে থাকে।
তিশা, আমাকে ক্ষমা করে দাও বোন। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নিজে রান্না করে খেয়েছি, কিন্তু তোমাকে খাবার দেইনি। কত খারাপ কথা বলেছি তোমাকে। এসব কি বলছো ভাবি? তুমি তো আমার বড় বোনের মতো। বড়রা ছোটদের একটু বকা দিতেই পারে। ওসব আমি মনে রাখিনি। না তিশা, আমি অন্যের কথাই ভুল ভেবে তোমাকে শত্রু মনে করেছিলাম, কিন্তু আজ বুঝলাম রক্তের সম্পর্কের চেয়েও বড় হলো ভালোবাসার সম্পর্ক। তুমি আমার ননদ নও, তুমি আমার ছোট বোন। আমার সব ভুল ধারণা ভেঙে গেছে। ভাবি, তুমি আজ আমার সাথে কত ভালো ব্যবহার করছো, এতেই আমি খুব খুশি হয়েছি। আমি সব সময় চাইতাম আমার ভাবি যেন আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসবো। আমি কখনোই খারাপ ননদ হব না। আজ আমার সেই শখটা পূরণ হলো। তুমি আর আমার কাছে ক্ষমা চেও না। এমনভাবেই নীলার ভুল ধারণা ভেঙে গেল। কিছুদিন পর রাহুল আর তার মা বাড়িতে ফিরে আসে। এখন নীলা আর তিশা একসাথে কাজ করে, গল্প করে। অন্যদিকে নীলার মা বাবা এসব জানতে পেরে তারা অনেক খুশি হয়। ভালোবাসার ছোঁয়ায় একটা তিতা সম্পর্ক আজ মধুতে পরিণত হয়েছে।